নমস্কার, আমার 24 আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুলভূষণকে এখনই ফাঁসি দিতে পারবে না পাকিস্তান। আন্তর্জাতিক আদালতের এই রায় সেটা ভারতকে অ্যাডভান্টেজের জায়গায় রাখলো প্রথম রাউন্ডের শেষে। কিন্তু আসলে কি লড়াইটা শেষ হলো নাকি আসলে আরও একটা লম্বা লড়াইয়ের এটা জাস্ট সূত্রপাত, তাই নিয়ে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলো উস্কে দিয়েছে আজকের এই রায়, কুলভূষণের ফাঁসি কি সত্যি রদ হলো? ভারত কি কুলভূষণকে ফেরাতে পারবে? পাকিস্তান কি এই রায় মানতে বাধ্য? না মানলে ভারত কি করতে পারে? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন দুই অবসরপ্রাপ্ত সেনাকর্তা, কর্নেল সৌমিত্র রায় এবং মেজর জেনারেল কে কে গাঙ্গুলি, এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শুরুতে একবার দেখে নিই, কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতে জিতল ভারত, মুখ পুড়ল পাকিস্তানের। চূড়ান্ত রায়ের আগে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিতে পারবে না পাকিস্তান, জানালেন বিচারপতি রনি আব্রাহাম। 70 বছরের পুরনো শত্রুতা, তাতে নতুন মাত্রা যোগ করেছেন এই ভারতীয় নাগরিক 47 বছরের কুলভূষণ যাদব। চর অভিযোগে তাঁর ফাঁসির হুকুম দেয় পাক সেনা আদালত। সেই রায় ধাক্কা খেল আন্তর্জাতিক আদালতে। Pakistan shall take all measures at its disposal to ensure that Mr. Jadav is not executed pending the final decision in these proceedings. 16 বার আবেদন জানিয়েও কুলভূষণের সঙ্গে দেখা করতে পারেননি ভারতীয় দূতাবাসের কর্মী। কুলভূষণের বিরুদ্ধে কোনো প্রমাণও প্রকাশ্যে আনেনি পাকিস্তান। এগুলি ছিল ভারতের যুক্তি, সেগুলি মান্যতা পেয়েছে আন্তর্জাতিক আদালতে। আদালত জানিয়েছে, চরবৃত্তির অভিযোগে ধৃত ব্যক্তিও ভিয়েনা কনভেনশনের আওতায় পড়েন। ভারতীয় দূতাবাসের কর্মীকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া উচিত ছিল। কুলভূষণকে দূতাবাসের কর্মীর সঙ্গে দেখা করতে না দিয়ে যে অধিকার ভঙ্গ হয়েছে তা বিচারের অধিকার আন্তর্জাতিক আদালতে রয়েছে। The decision given in the present proceedings in no way prejudges the question of the jurisdiction of the court to deal with the merits of the case. কুলভূষণ যাদবের জীবনের আশঙ্কা রয়েছে, যে কোনো সময় তার মৃত্যুদণ্ড হতে পারে। কারণ আন্তর্জাতিক আদালতের রায়ের আগে মৃত্যুদণ্ড হবে না এমন কোনো আশ্বাস পাকিস্তান দেয়নি। অপূরণীয় ক্ষতি নিয়ে ভারতের আশঙ্কা অমূলক নয়। কুলভূষণকে নিয়ে যে দাবিগুলি ভারত তুলেছে সেগুলি যথার্থ। আন্তর্জাতিক আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত কুলভূষণের যাতে ফাঁসি না হয় তা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেবে পাকিস্তান। Until the court has given its final decision, it shall remain seized of the matters which form the subject matter of this order. এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই উৎসব শুরু হয়েছে ভারতে। তবে পাকিস্তান এই নির্দেশ পালন করবে কিনা তা এখনো নিশ্চিত নয়। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতের এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলতে পারে সে দেশের সরকার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ইতিমধ্যে সেই প্রশ্নটা তুলে দিয়েছে পাকিস্তান, যেখানে রীতিমতো ডিফাইন তারা, এবং তারা দাবি করছে যে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের এখতিয়ার তারা স্বীকার করে না। আমার এখানেই কর্নেল সৌমিত্র রায়ের কাছে প্রশ্ন, তাহলে কি এটা সাময়িক রিলিফ কুলভূষণের জন্য? না, সাময়িক রিলিফ তো নিশ্চয়ই, তার কারণ আমার মনে হয় এটা একটা লং ড্রন অ্যাফেয়ার এখনো দুটো দেশের মধ্যে হবে। কিন্তু যেটা আমি প্রথমে প্রশ্ন করতে চাই, চরবৃত্তি, এই যে এসপাইনেজ অ্যান্ড টেররিজম, এই দুটো কিন্তু মেন ইস্যু। পাকিস্তান বলছে যে কুলভূষণ যাদব ওয়াজ ইনভলভড ইন ইট। আমি এটাকে খণ্ডন করছি স্ট্রেট ওয়ে। কীভাবে খণ্ডন করছি? প্রথম কথা, কোথার থেকে কুলভূষণ খারবন্দাকে পাকিস্তানি সিকিউরিটি এজেন্সিরা অ্যারেস্ট করলো, একটা বিগ কোশ্চেন। তারা কিন্তু ডিসক্লোজ করেনি। ইভেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তারা শুধু একটা পাসপোর্ট দেখালো, আর তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট সেটা ডিসপ্লে করা হয়নি। পাসপোর্ট, আমি হাসছিলাম ওটা দেখে। মৌপিয়া, ইফ ইউ ওয়ান্ট এ পাসপোর্ট অফ পাকিস্তানি পাসপোর্ট, লেটস এ ইসলামিক স্টেট অফ পাকিস্তান, আর সেখানে একটা ছবি লাগিয়ে, ইউ ক্যান গেট ইট হিয়ার in Khidirpur and Wadganj. Let me tell you, anybody can make a fake passport. Indian passport-এ কুলভূষণ খারবন্দার সেখানে ছবি লাগিয়ে দিয়েছে, দিয়ে বলছে নাম ইসলামিক কোনো নাম দিয়েছে, কেন কুলভূষণ নাম নেই। ইট ইজ হাস্যকর। আমি নিশ্চয়ই জানি এটা আমাদের ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটার অবজেকশন দিয়েছে, দ্যাট ইটস এ ফেক পাসপোর্ট।
সেকেন্ডলি অ্যাবাউট দি যেটা বলছে যে কনফেশনাল স্টেটমেন্ট, কিছু পোর্শন আমি দেখেছি, ইউ ক্যান ইজিলি মেক আউট, টেলিপ্রম্পটার সামনে রাখা রয়েছে, ওকে গাইড করা হয়েছে, ওকে 3rd ডিগ্রি মেথড লাগানো হয়েছে, যে যেটা তো পেশি করতে দেয়নি আন্তর্জাতিক আদালত। করতেই দেয়নি এই জন্য বিকজ আন্তর্জাতিকে যে 15 জন জাজ, দে হ্যাড সিন ইট, বাট দে সেড ইট ইজ ফেক, ইট ইজ টিউটার্ড, ইট ইজ নট কারেক্ট। সো দেয়ারফর যে স্পাইনেজ বা চরবৃত্তি, লাস্ট পয়েন্ট আমি বলি, ভারতবর্ষের ইন্টেলিজেন্স এজেন্সিস কিন্তু এত উইক না। একজন নেভির কমান্ডার হু ইজ ইকুইভ্যালেন্ট টু এ লেফটেন্যান্ট কর্নেল, নেভির কমান্ডার, দ্যাট টু হি ইজ এ টেকনিক্যাল ম্যান অফ দি নেভি, তাকে ট্রেন করবে যে বালুচিস্তানের, যেটা একটা অ্যারিড ডেজার্ট ল্যান্ড, সেখানে গিয়ে টেররিজম আর সাবোটাজ অ্যাক্টিভিটিস করতে? ভারতবর্ষের মধ্যে আর কোনো লোক পেল না। দেয়ারফর প্রথমে এইটাকে আমি করব যে চরবৃত্তির কথাটা ইজ নট প্রুভড। পাকিস্তান আর্মি, see normally a country has a army, whereas Pakistan army has a country. এটা কোনো জায়গায় হয় না। আমি আসবো আপনার কাছে কর্নেল রায়, আমি এখানে শ্রীরাধ হাদির কাছে আসবো। শ্রীরাধ হাদি, যেভাবে আমরা দেখছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি সম্প্রতি যে বিহেরিং এর ঘটনা ঘটেছিল মুন্ডচ্ছেদের, সেখানেও ভারতের তরফ থেকে অভিযোগ ছিল যে পাকিস্তান সমস্ত সভ্য দেশের রীতিনীতি সবকিছু লঙ্ঘন করেছে। আজকে অন্তত প্রথম রাউন্ডে ভারতের যে জয়, সেটা কি আসলে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কোণঠাসা করলো? কিছুটা তো বটেই, কারণ খুব ক্লিয়ারলি যেটা কথা হচ্ছে সব সময় যে পাকিস্তানের থেকে এভিডেন্স কিছু ছিল না। কনফেশনাল স্টেটমেন্ট, আমরা জানি কিভাবে স্টেটমেন্ট বেরোয়, কোনো কিছু ওরা দেখাতে পারেনি। ওই পাসপোর্টের যেটা এক্ষুনি কথা উনি বললেন, ওটার কোনো রেলিভেন্সই নেই, সবাই একটা পাসপোর্ট তৈরি করে দিতে পারে। তো এটা তো বটেই, কারণ যে হিয়ারিং হয়েছে খুব ক্লিয়ারলি সব পাবলিক ডোমেনে হয়েছে, ওনারা খুব ক্লিয়ার একটা ভার্ডিক্ট দিয়েছে। তো ইন্টারন্যাশনালি লিগালি সার্টেনলি পাকিস্তানকে একটা কোণঠাসা করা হয়েছে অন ভেরি লিগাল টেকনিক্যাল গ্রাউন্ডস। এটাতে কোনো এথিক্যাল মরাল ইস্যু নেই, এটা টেকনিক্যাল লিগালি দেখা গেছে যে পাকিস্তানের কোনো কেসই নেই এ ব্যাপারে। আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় ব্যানার্জি। আমি জ্যোতির্ময় বাবুর কাছে আসবো, তার আগে আমি একটু মেজর জেনারেল কে কে গাঙ্গুলির কাছে আসবো। যে মেজর জেনারেল কে কে গাঙ্গুলি, কিন্তু পাকিস্তান যারা ইতিমধ্যে এরকম একটা ভীষণ ডিফাইন্ড অ্যাটিটিউড দেখাচ্ছে, তারা কি সত্যি সত্যি মানবে? তারা প্রথমেই তো বলে দিয়েছে আন্তর্জাতিক আদালতের কোনো এখতিয়ারই নেই এই কেসটা বিচার করবার। দ্বিতীয় কথা বলেছে যে ভার্ডিক্ট, যে রায়টা তাদের মিলিটারি আদালত দিয়েছে, সেই রায়টাও মিলিটারি আদালতের এক্সিকিউট করা হবে, কারণ এইটা তো কোনো আন্তর্জাতিক যে আদালত তাদের এখতিয়ার নেই। তৃতীয় পয়েন্ট বলেছে যে কোনো রাষ্ট্রের সুরক্ষা নিয়ে যেখানে প্রশ্ন, তৃতীয় পক্ষ গিয়ে সেখানে বলবে, বিচার করবে, সেটা কোনো দেশ মানতে রাজি নয়, কারণ আমার দেশের সুরক্ষা আমার চাইতে ভালো কেউ জানে না। এইটা হচ্ছে পাকিস্তানের কথা। এখন যেটা সমুদ্র বলল, সিরাদি বললেন, যে জিনিসটা হচ্ছে যে লোকটা যে স্পাই, তার প্রমাণটা কোথায়? সেই প্রমাণ তাদের কাছে নেই। ওই জন্যে আজকে জয় জয় করে চিৎকার করার কোনো প্রয়োজন নেই। শুধু এই দুটো কথা মনে রাখতে হবে, আন্তর্জাতিক আদালতের 15 জন বিচারক একমত হয়ে, নো ওয়ান ডিসেন্টেড, এবং অলমোস্ট 48 আওয়ার্সের মধ্যে, যেটা অ্যাট লিস্ট তারা দুটো কথা আন্তর্জাতিক বলেছে, আদালত অন্তত সপ্তাহখানেক সময় নেয়। তারা দুটো কথা বলেছেন। প্রথম কথা বলেছে যে এই মামলা বিচার করার অধিকার আন্তর্জাতিক আদালতের আছে। দ্বিতীয় কথা তারা বলেছেন যে যতদিন না পর্যন্ত এই আদালত রায় দিচ্ছে, ততদিন যাদবকে, কুলভূষণ যাদবকে এক্সিকিউট করা যাবে না। আমি আসবো আপনার কাছে, জ্যোতির্ময় বাবুর কাছে আমি আসবো। জ্যোতির্ময় বাবু, আন্তর্জাতিক আদালত এই রায় দিল, আন্তর্জাতিক আদালত বলে দিল যে কুলভূষণ যাদবের সুরক্ষা নিশ্চিত করতে ইসলামাবাদকে। তারপর কি আপনি মনে করেন যে কুলভূষণ যাদব তিনি সুরক্ষিত? এ তো ক্রিস্টাল বল গেজিং হয়ে যাচ্ছে প্রায়। প্রথম কথা হচ্ছে বিরাট লিগাল হ্যাসেলস আছে, কোনো সন্দেহ নেই, এবং এটা শুধু একটা প্রিলিমিনারি রাউন্ড ইন উইচ উই হ্যাভ ওয়ান দি আপার হ্যান্ড, বাট দ্যাট ডাজন্ট মিন এনিথিং। এরপরে ইনডেফিনিট নাম্বার অফ রাউন্ডস, ইনফ্যাক্ট ইট ক্যান রোল ইন্টু ইয়ার্স, বছর লেগে যেতে পারে, বছরের পর বছর।
সব ডিপেন্ড করছে, কারণ আইনের ব্যাপার, আইনের মারপ্যাচ আমাদের দেশ দিয়েই তো বুঝছি, একটা মানে 13 মাসে 1 বছর হয় এরকম টাইপের ব্যাপার, ইন্টারন্যাশনালিও তাই। এবং পাকিস্তান ন্যাচারালি চেষ্টা করবে ডিলি ডালি করে ইন্ডিয়াকে অফ ট্র্যাক ফেলতে। এবং আই এম শিওর পাকিস্তান দুটো পয়েন্টের ওপর ইনসিস্ট করবে, সেটা হচ্ছে ইন্ডিয়ার নিজেরই কতগুলো এক্সেপশন করা আছে আইসিজের, যদিও ওই অপশনাল প্রোটোকল দু সাইডই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু এক্সেপশন কতগুলো পাকিস্তানও করে রেখেছে, ইন্ডিয়াও করে রেখেছে। ইন্ডিয়ার ব্যাপারে একটা এক্সেপশন হচ্ছে যে কমনওয়েলথের যদি কোনো কান্ট্রিজ ইনভলভ থাকে তাহলে সেখানে আইসিজে না করাতে পারবে না। 2 নম্বর হচ্ছে যদি কোনো মাল্টিন্যাশনাল ট্রিটি নিয়ে ইন্টারপ্রিটেশনের ব্যাপার হয়, সেখানে সমস্ত সিগনেটারিজ অফ দ্যাট ট্রিটি তারা পার্টি হতে হবে টু দ্যাট ডিসপিউট, তাহলে হবে না। এবার ভিয়েনা কনভেনশন 179 কান্ট্রিজ সাইন করেছে, সেখানে ডিসপিউট হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তান দুজনের মধ্যে, বাকি 177 কান্ট্রিজ কিন্তু এর মধ্যে ইনভলভ নয়। তাহলে সেই গ্রাউন্ডে পাকিস্তান বলতে পারে যে ইন্ডিয়া তো নিজেই এক্সেপশন করেছে, কাজে এখানে আমাদের ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আর একটা কনভেনশন আছে, কোনো লিখিত কিছু নিয়ম হয়তো নেই। কনভেনশনটা হচ্ছে যে এসপিওনাজ হলে যদি আমার ন্যাশনাল সিকিউরিটি আর পলিটিক্যাল স্টেবিলিটি অ্যাট স্টেক থাকে কাউকে নিয়ে, সেইখানে কিন্তু আমি ইন্টারন্যাশনাল কোনো ইন্টারফিয়ারেন্স সহ্য করব না। পাকিস্তান ঠিক এই যুক্তিটাই আজকে ভীষণ ডিফাইন্ড মোডে দিয়েছে বলেই পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর। এবং একজন স্পাইয়ের কোনো স্ট্যাটাস নেই, কোনো গভর্নমেন্ট কোনো স্পাইকে কখনো সাপোর্ট করে না, যার ফলে ধরা পড়লে ইটস জাস্ট টু ব্যাড এরকম ব্যাপার। আমি এখানে একটা কথা বলতে চাই, যারা স্পাইনেজ ইনভলভ হয় তারা কিন্তু ফেসলেস, নেমলেস অ্যান্ড স্টেটলেস পারসন হয়। পৃথিবীর কোনো দেশে এখন পর্যন্ত যদি তাদের একজন স্পাই ধরা পড়ে বা স্পাইনেজ ধরা পড়ে, যেভাবে আমাদের দেশ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে ওর জন্য ফাইট করছে, আমাদের দেশ করতো না। সেটা একটা স্ট্রং গ্রাউন্ড আপনি বলছেন। যেটা আজকে রনি আব্রাহাম যখন তার জাজমেন্ট দিচ্ছেন তখনও তিনি বলেছেন যে ভারত স্বীকার করেছে যে কুলভূষণ যাদব ভারতীয় নাগরিক।